আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা। কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। ঘটনা স্ক্রিপ্টিংয়ে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। কেমন আছো বন্ধুরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো এবং শুনতে চলে এসেছো তোমাদের অতি পরিচিত পরিবার ভৌতিক কথা। তোমরা একটু ঘড়িটা দেখো তো কটা বাজে। 10:45-এ যারা এসেছো দেখো তো 10:45 থেকে 11টার মধ্যে কিনা। যারা যারা এই সময়ের মধ্যে এসেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি বারবার বলি তোমরা একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। 10:45-এ আসতে পারলে তো খুবই ভালো, না হলেও কোনো সমস্যা নেই, কিন্তু 10:45-এ আসলে মন থেকে একটা শান্তি লাগে। যাই হোক, আমাদের এই পরিবারের সকলে আমার কাছে খুব প্রিয়। আমি জানি তোমরা লাইক কমেন্ট শেয়ার করেই দিয়েছো। আজকে তোমরা 3টে ঘটনা শুনবে, 3টে ঘটনায় খুব জমজমাট। চলো আর একদম কথা বাড়াবো না, এবার আমরা শুরু করে দেব প্রথম ঘটনা। হ্যালো অমিতদা, আমি নেপাল বলছি। আজ যে ঘটনাটা তোমাকে বলতে বসেছি সেটা এমন একটা রাতের কথা যে রাতটা আমি চাইলে হাজার হাজার বছর ভুলতে পারবো না। কারণ মানুষ কতটা নীরবতার মধ্যে আটকে পড়লে নিজের নিঃশ্বাসের শব্দেও ভয় পায়, সেটা আমি সেই রাতেই শিখেছিলাম। আর ঘটনাটা ঘটেছিল নতুন ভাড়া বাড়িতে প্রথম রাতেই, যেখানে আমি থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম সম্পূর্ণ তাড়াহুড়োর কারণে। কারণ আগের বাড়ির চুক্তি শেষ হয়ে গিয়েছিল, অফিসে একটা নতুন প্রজেক্ট শুরু হয়েছে। মাথায় তখন হাজার চিন্তা। নতুন জায়গা খোঁজার সময় ছিল না, তাই এলাকার শেষ গলিটায় একটা পুরনো স্যাঁতস্যাঁতে জানালাহীন মতন বাড়ি দাঁড়িয়ে থাকতে দেখে বেশি না ভেবেই ভাড়া নিয়ে নিই। মালিক তখন আমাকে অদ্ভুতভাবে বলেছিল রাতটা একটু অস্বস্তি লাগবে প্রথম দিন, তবে মানিয়ে যাবে। আমি তখন কথাটার গুরুত্ব দেইনি, কারণ ভেবেছিলাম পুরনো বাড়ি বলে এমন বলছে। কিন্তু সন্ধে নামার পর থেকে বাড়িটার ভেতরের পরিবেশটা যেন একটু একটু করে বদলে যেতে শুরু করলো। যেভাবে মানুষ রাত গভীর হলে নিজের চিন্তায় ডুবে যায়, ঠিক সেভাবেই বাড়িটাও যেন নিজেকে নিজের মতো করতে শুরু করলো। প্রথমে টের পেলাম আলোটা। বাড়িতে একটা মাত্র বড় বাল্ব, কিন্তু তার আলো খুব ফ্যাকাশে, যেন আলোই নয়, একটা ধুলোমাখা ছোপ। আর আশ্চর্য, আমি আলো জ্বালাতেই মনে হচ্ছিল আলোটা সিলিং থেকে ঠিকমতো নিচে পড়ছে না, যেন অর্ধেকটা আলো মাঝপথেই শুষে যাচ্ছে। বাড়িটার চারপাশ ছিল অদ্ভুত নীরব, এমন নীরব যে পাশের রাস্তা দিয়ে একটা বিড়াল গেলেও বোঝা যেত। কিন্তু সেদিন কোনো শব্দই আসছিল না, দূরে একটা কুকুরের ডাকও শোনা যাচ্ছিল না, যেন এলাকার সব প্রাণী হঠাৎ করে কোথাও হারিয়ে গেছে। প্রথমে ভাবলাম নতুন বাড়ি বলে এমন লাগছে, তারপর ধীরে ধীরে খেয়াল করলাম ঘরের বাতাসটা অন্যরকম। আশেপাশে কোনো গন্ধ নেই, কোনো শব্দ নেই, কিন্তু একটা চাপা ভার, যেন বাতাসেই কেউ মিশে দাঁড়িয়ে আছে, নিঃশব্দে আমাকে দেখছে। আমি তখন ঘরের জিনিসপত্র গোছাতে ব্যস্ত ছিলাম। ম্যাট্রেসটা মেঝেতে পেতে রেখেছি। ঘরে তখনও বিছানা আসেনি। রান্নাঘরে ইন্ডাকশনটা বসিয়ে চা করার চেষ্টা করছিলাম। তখনই প্রথম অস্বাভাবিক শব্দটা শুনলাম। জানলার লোহার হুক টিকটিক করে নড়ছে, যেন কেউ বাইরে থেকে ধীরে ধীরে তাতে হাত দিচ্ছে। কিন্তু জানালাটা বাইরে থেকে বন্ধ ছিল, আর বাড়িটার বাইরের দিকে যেহেতু রাস্তা নেই, গলি শেষ হয়ে গেছে, তাই কারও সেখানে দাঁড়ানো সম্ভব নয়। আমি খুব আস্তে রান্নাঘরের জানলার সামনে গিয়ে দাঁড়ালাম। দেখলাম হুক আস্তে আস্তে থেমে গেল, তারপর আর নড়ল না। আমি নিজেকে বোঝালাম হাওয়ার চাপ, কিন্তু জানতাম এটা হাওয়া নয়, কারণ বাইরে দাঁড়িয়ে থাকা স্যাঁতস্যাঁতে দেওয়ালের মাঝেও কোনো বাতাস ঢোকার পথ নেই। তারপর যখন চা নিয়ে ঘরে ঢুকলাম, তখন হঠাৎ ফোনের স্ক্রিনে নিজে নিজে আলো কমতে শুরু করলো। আবার বাড়লো, আবার কমলো, যেন কেউ ফোনের ব্রাইটনেস নিয়ে খেলছে। আমি ফোনটা রেখে দিলাম। তারপর আচমকাই ফোনের স্ক্রিনে একটা লাল রঙের ডট দেখা গেল, অর্থাৎ ভয়েস রেকর্ড চলছে, অথচ আমি ছুঁইনি। আরও অদ্ভুত কথা হলো, ফোন রেকর্ডিং বন্ধ হওয়ার পর দেখলাম ফাইলের নাম লেখা আছে 00:0013 ইনসাইড।
নামটা আমি দিইনি। আমি তখন বুঝিনি এটা ওই রাতের সবচেয়ে দুর্বল অংশ। কিন্তু ফাইলটা খুলতেই গলার ভয়টা হঠাৎ শুকিয়ে গেল, কারণ আমার রুমে সেই সময় কোনো শব্দ ছিল না। আমি একা ঘরে বসে ফোন স্ক্রল করছিলাম, কিন্তু রেকর্ডিংয়ের ভেতর শোনা গেল শুধু শুকনো কর্কশ ভাঙা গলা, আর সেই গলায় এক অদ্ভুত দীর্ঘ নিঃশ্বাস মিশে আছে, যেন কেউ অনেক দিন ধরে অন্ধকারে বসে থেকে কথা বলছে। তারপর সেই গলা খুব আস্তে, অত্যন্ত আস্তে। আমার ইচ্ছে করছিল আমি সেখান থেকে পালিয়ে যাই, কিন্তু বাইরের গলি এত অন্ধকার যে আলো নেই, মানুষ নেই। আমি নিজেকে বললাম এটা হয়তো কোনো অদ্ভুত রেডিও ইন্টারফিয়ারেন্স, যদিও এমন হওয়ার কোনো মানেই হয় না। তবুও নিজেকে শান্ত করতে এমনটাই ভাবলাম। তারপর ঘরের দরজার দিকে যেতেই শুনলাম খুব ধীর পায়ের শব্দ। মনে হচ্ছিল কেউ ভেজা পা নিয়ে দরজার সামনে হাঁটছে, হাড়ের ভাঙা ভারী পা টেনে আনছে। শব্দটা পরিষ্কার, কিন্তু অদ্ভুত বিষয় হলো যদি কেউ বাইরে হাঁটে তাহলে প্রতিধ্বনি রাস্তায় ছড়িয়ে পড়ার কথা, কিন্তু এখানে মনে হচ্ছিল সেই পায়ের শব্দগুলো দরজার কাঠের একদম গায়ে লেগে আছে, যেন শব্দটা বাতাসে নয়, দরজার গায়ে চলাফেরা করছে। আমি নিঃশ্বাস আটকে দরজার নিচে ছায়া দেখলাম, কিন্তু ছায়াটা মানুষের মতো নয়। দুই পায়ের ছায়া হলে যেমন হয় তা নয়, বরং বাঁকা, ভাঙা, অসমান, যেন দুই হাঁটুর একটার জায়গা ঠিক নেই আর একটা উল্টো দিকে বেঁকে আছে। আমি ভেতর থেকে দরজার নব শক্ত করে ধরে রইলাম। কয়েক সেকেন্ড পর দরজাটা খুব আস্তে আস্তে কেঁপে উঠল। কেউ খুব ধীরে টান দিচ্ছে এমন, কিন্তু টানটাও মানুষ যেমন দেয় তেমন নয়, বরং মনে হচ্ছিল কোনো শক্তিহীন, ক্লান্ত, শুকিয়ে যাওয়া হাত দরজায় রাখা। আমার গলাটা শুকিয়ে গেছিল, আমি শুধু হতভম্বের মতন দাঁড়িয়েছিলাম। ঠিক তখনই বাড়ির ভেতরে দেওয়ালের ভেতর থেকে খুব পাতলা ঠান্ডা একটা নিঃশ্বাসের শব্দ বেরোলো, যেন কেউ আমার পেছনে দাঁড়িয়ে খুব আস্তে করে শ্বাস নিচ্ছে। আমি জানতাম ঘরে কেউ নেই, কিন্তু সেই নিঃশ্বাসের অনুভূতি এমন ছিল যেন গরম কফির উপর কেউ হালকা ফু দিচ্ছে, ঠিক আমার কান বরাবর। আমি ঘুরে তাকাতে পারিনি, সম্পূর্ণ শরীর জমে গিয়েছিল। ঠিক তখনই ছাদের বাল্বটা টিকটিক করে ঝাপসা হয়ে নিভে গেল। ঘর ডুবে গেল ঘন কালো অন্ধকারে। অন্ধকার এমন যে নিজের আঙ্গুলটাও দেখা যায় না। ঠিক তখন দরজার নিচের ছায়াটা হঠাৎ ছড়িয়ে গেল, যেন কোনো ভাঙা দেহ ভেঙে পড়ল নরম মাটির ওপর। কিন্তু কোনো শব্দ নেই অমিতদা। এই নীরবতাটা ছিল সবচেয়ে ভয়ের, কারণ ভয় মানুষকে চিৎকার করতে দেয়, কিন্তু নীরবতা মানুষকে নিজের চিৎকারও ভুলিয়ে দেয়। আমি অন্ধকারে স্থির হয়ে দাঁড়িয়েছিলাম। তখন পেছন থেকে সেই নিঃশ্বাসটা হঠাৎ আরও কাছে এলো, এত কাছে যে আমার কানের লতি ঠান্ডা হয়ে গেল। আর তারপর সেই একই গলা যেটা রেকর্ডিংয়ে শুনেছিলাম। এবার একদম আমার পেছন থেকে খুব ধীরে কেউ বলল, আমি ভেতরে। আমার গাটা শিউরে উঠল, নড়তে পারছিলাম না। শরীরের সব শক্তি এক মুহূর্তে যেন নিঃশেষ হয়ে গেল। ঠিক তখনই বাল্বটা এক ঝলক আলো ছড়িয়ে আবার জ্বলে উঠল। আর আলো জ্বলার সেই মিলি সেকেন্ডে আমি দেখলাম ঘরের কোনায় একটা খুব শুকিয়ে যাওয়া ভাঙা কুজো মতো আকৃতি দাঁড়িয়ে আছে, মাথাটা নিচু, শরীরটা কাঁপছে, আর দাঁড়ানোর ভঙ্গিটা যেন মানুষের নয়, বরং এমন কোনো প্রাণীর যা দাঁড়াতে ভুলে গেছে। আলো পুরোপুরি জ্বলতেই সেটা মিলিয়ে গেল, যেন কখনো ছিলই না। কিন্তু তার রেখে যাওয়া স্যাঁতস্যাঁতে পচা কাপড়ের গন্ধটা এখনও ঘরে ভাসছিল। আমি সেই রাতটা আর এক সেকেন্ডও থাকতে সাহস পাইনি। রাত তখন 3:30। আমি ব্যাগ ধরে জিনিসপত্র ফেলে দৌড় লাগালাম। গেট খুলে গলি পার হতে হতে মনে হচ্ছিল পেছনে কেউ খুব ধীরে হাঁটছে, সেই একই টুপটাপ ভেজা পায়ের গন্ধ। আমি যতক্ষণ না মেইন রোডে পৌঁছালাম শব্দটা পেছনেই ছিল। রোডে পৌঁছানো মাত্রই শব্দটা থেমে গেল, যেন কেউ সেখানেই দাঁড়িয়ে আমার পেছন দিকে তাকিয়ে আছে। আমি পেছনে ঘুরেও তাকালাম না। বন্ধুর বাড়ি পৌঁছে ভোর পর্যন্ত বসে থাকলাম। পরের সকালে বাড়ির মালিককে ফোন করতেই সে প্রথমে চুপ করেছিল,
তারপর বলল, আপনার আগে যারা ছিল তারাও প্রথম রাতেই চলে গিয়েছিল। আমি কিছু না বলে ফোনটা কেটে দিই, কিন্তু আসল ভয় তো তখনও শেষ হয়নি। আর ওনার সাথে কোনো কথা বাড়ায়নি। সেই বাড়ি মুখ আর আমি কোনোদিনও হইনি। উনি আমার কাছে আর বাকি টাকাটাও নেননি। উনি বলেছিলেন যে তোমাকে আর দিতে হবে না। সত্যি কথা বলতে অমিতদা, ঘটনাটা কেমন অদ্ভুত না? অবাক হয়ে যাবে তুমি। এরকম অদ্ভুত ঘটনা ফেস করলে কার না ভয় লাগবে। আমি আগে এসব অত বিশ্বাস করতাম না, কিন্তু সেই ঘটনার পর থেকে আমি জানতে শুরু করেছি যে মানুষ যখন নিজে এইসবের মুখোমুখি হয় তখন কেমন অনুভূতি হয়। এই ছিল ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শুনিও। একদম ভাই, সত্যি এই রকম ঘটনা যারা ফেস করে তারাই জানে। তুমি একটা বাড়িতে একা আছো আর তোমার সঙ্গে এমন ঘটনা ঘটছে, কেমন ফিল হবে বলো তো? আশেপাশে কোনো জনমানব নেই। তোমার তো মনে হবে যে তুমি সেখানেই, মানে তোমার সেটা শেষ রাত। যাই হোক, আমাদের পরিবারের সদস্যরা, এই ছিল নেপালের পাঠানো একটা ঘটনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। তোমরাও এমন ঘটনার কোনোদিনও মুখোমুখি হয়েছো কিনা অবশ্যই জানিও, আর ঘটনাটা কেমন লাগলো জানিও। তোমরাও যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশান সেকশানে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তোমরা কন্ট্যাক্ট করে নিও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি আজ তোমার কাছে যে ঘটনাটা শেয়ার করতে চাই সেটা আমার জীবনে ঘটে যাওয়া এতটাই অদ্ভুত, এতটাই ভয়ঙ্কর একটা অভিজ্ঞতা যে এখনও রাতের পর রাত আমি ঠিক ঘুমোতে পারি না। আর এই ঘটনাটা ঘটেছিল ব্যান্ডেলের পাশের রেল লাইনের যে রুটটা আছে সেটা দিয়ে আমি যখন প্রায় হেঁটে বাড়ি ফিরতাম তখন। যদিও ঘটনাটা বহু বছর আগের, এখনকার ব্যান্ডেল আর তখনকার ব্যান্ডেলের মধ্যে অনেক তফাৎ আছে। সেই সময় রাত হলে রিক্সা পাওয়া যেত না, আর আমার বাড়িটার দিকটা এমন ছিল যে শর্টকাট হিসেবে রেল লাইন ধরে 5-6 মিনিট হাঁটলেই পৌঁছে যাওয়া যেত। কিন্তু সেদিন অমিতদা, রাত তখন প্রায় 1টা পেরিয়ে গিয়েছিল। বৃষ্টিটা একটু আগেই থেমেছে। চারপাশে একটা অদ্ভুত ভেজা গন্ধ, বাতাসে ঘাসের গন্ধ, আর পুরো লাইনের ধারে জুড়ে সেই ঝুপঝাপ জলের পড়ার মতন শব্দ যেন থেমেও থামে না। আমি তখন একটা ছোট ব্যবসার কাজ করতাম। অনেক রাত অবধি দোকান গুটোতে হতো, তাই ওই রাতটা বহুবার ব্যবহার করেছি। কিন্তু সেদিনের ঘটনাটা এমন ছিল যে আমি আজও ঠিক বুঝে উঠতে পারি না আমি সেটা কি দেখেছিলাম, কি শুনেছিলাম, নাকি পুরোটা আমার মাথার ভুল ছিল। কিন্তু সেইটা যদি ভুলই হয় তাহলে অমিতদা, আমার মতো আর কেউ যেন এই ভুলে না পড়ে। কারণ এই রেল লাইনের ধারে আমি যেটা দেখেছিলাম সেটা শুধু চোখে দেখা কিছু নয়, সেটা যেন আমার বুকের ভেতর চেপে বসে থাকা চাপ, একটা অদ্ভুত কাঁচা ভয় যাকে বোঝানোর ভাষা খুঁজে পায় না। সেদিন দোকান বন্ধ করতে করতে রাত 12টার ওপর বেজে গেল। বৃষ্টি প্রায় থেমেছিল, কিন্তু রাস্তায় জল দাঁড়িয়ে আছে, হাওয়াটা ঠান্ডা। চেঁচানো কুকুরের আওয়াজ দূরেই কোথাও শোনা যাচ্ছিল, আর পুরো রাস্তা জুড়ে অদ্ভুত এক ফাঁকা ফাঁকা অনুভূতি। সেই ফাঁকা রাস্তা পেরিয়ে আমি যখন রেল লাইনের ধারে পৌঁছালাম তখন ঘড়ি দেখে মনে পড়ে 1টা বেজে 30 মিনিট দেখাচ্ছিল। আমি হেডফোন বের করে পকেটে ঢুকিয়ে রাখি, কারণ ওই লাইন ধরে হেঁটে যাওয়ার সময় কানে কিছু না রাখাই ভালো। আশেপাশে কি হচ্ছে সব বুঝে যাওয়া দরকার, না হলে পেছন থেকে হর্ন না শুনে ট্রেন চলে আসার ভয় থাকে। ছোটবেলায় মা সবসময় বলতো, রেল লাইনের কাছে গিয়ে দাঁড়ালে কানে কিছু রেখো না। আমি সেই অভ্যেসটা এখনও বদলাইনি। তারপর আমি হাঁটা শুরু করি। ডান দিকে একটা ছোট্ট ঝোপঝাড়, বাদিকে খোলা মাঠের মতন, মাঝে মাঝে 2-1টা ভাঙা টিন ছাপানো ঘর, যেগুলোতে সাধারণত রাতের বেলা কেউ থাকে না। ওদিকে রাতে যাওয়া মানে একটা চাপ নিয়ে হাঁটা, কিন্তু শর্টকাট বলে যেতেই হতো। সেদিন আমি একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে এগোতে লাগলাম। লাইনের 2 দিকের বৃষ্টির জল জমে আছে, শুয়ে শুয়ে ব্যাঙ ডাকছে। হাঁটার সঙ্গে সঙ্গে জুতোর নিচে কাদা চাপা পড়ে পলপল শব্দ করছিল। আমি হাঁটছিলাম খুব ধীরে, কারণ 3 দিন ধরে বৃষ্টি হচ্ছিল। লাইনটার কাঠের স্লিপারগুলো খুব পিচ্ছিল হয়ে গিয়েছিল।
পা পিছলে পড়ে গেলে নিজের শরীরকে সামলানোই কঠিন হয়ে যাবে, আর আশেপাশে তো কেউ নেই যাকে ডাকলে সাহায্য করতে পারবে। কিন্তু অমিতদা ওই একটা জায়গা আছে লাইনটার ধারে, চৌধুরীদের বাগানের ঠিক লাগোয়া, যেখানে জায়গাটা দিনের বেলাতেও একটু অদ্ভুত মনে হয়। একটা অকারণ শীতলতা, যেন বাতাসটা অন্যরকম ঠান্ডা থাকে। আর সেদিন বৃষ্টির রাতে সেই জায়গাটা আরও বেশি অস্বস্তিকর ছিল। আমি যখন সেই জায়গার কাছে পৌঁছেছিলাম তখন প্রথম বুঝতে পারলাম বাতাসের শব্দটা যেন হঠাৎ থেমে গেল। ঝিঝির ডাক, ব্যাঙের আওয়াজ, সব কিছু যেন একসঙ্গে চুপ করে গেল। আমি থমকে দাঁড়িয়ে চারপাশ তাকালাম, কিন্তু কিছুই তো নেই, শুধু অন্ধকার, কাদার গন্ধ আর ভেজা ঘাসের হালকা কাঁপুনি। আমি ভাবলাম হয়তো আমারই ভুল লাগছে, মাথা গরম হয়ে আছে, রাত বেশি হলে সব কিছু বেশি বেশি মনে হচ্ছে। তাই আবার হাঁটা শুরু করলাম। কিন্তু ঠিক তখনই আমি শুনলাম রেল লাইনের ওপর দিয়ে টুং টুং করে ধাতব শব্দ আসছে, ঠিক যেন কেউ খুব আস্তে করে লোহার কিছু টেনে নিয়ে যাচ্ছে। আমি মনে মনে ভাবলাম হয়তো দূরে কোথাও ট্রেনের ড্রাইভারের কেবিনে লোহার কিছু পড়েছে। এই লাইন দিয়ে তো মাঝে মাঝে কিছু মালগাড়ি যায়, কিন্তু শব্দটা থেমেও থামছে না, আর জোরেও হচ্ছে না। একটা অদ্ভুত ক্ষীণ শব্দ, যেন কারোর পা থেকে লোহার চেন ঝুলছে, আর সে ধীরে ধীরে হাঁটছে। শব্দটা এতটাই অস্বাভাবিক যে আমার শরীরের লোম খাড়া হয়ে গেল। আমি থামলাম, মাথা ঘুরিয়ে শব্দটার দিক শুনতেই চেষ্টা করলাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না, কোনো ছায়া না, কোনো নড়াচড়া না, শুধু সেই নরম টুং টুং শব্দটা আসছে রেল লাইনের ওপরে কোথাও থেকে। আমি ভাবলাম কুকুর, হয়তো পাতার উপর কিছু পড়েছে, বা হয়তো আমার কানে বাজছে। কিন্তু যত আমি হাঁটতে থাকলাম শব্দটা যেন আমার গতির সঙ্গে সঙ্গে এগোতে লাগলো, ঠিক পেছনে না, ঠিক সামনে না, কিন্তু সমান্তরাল হয়ে। তখনই আমার বুকের ভেতর একটা চাপ পড়ল, গলাটা শুকিয়ে গেল, আর মনে মনে একটাই প্রশ্ন ঢুকে গেল যে এটা ঠিক কী শব্দ হতে পারে। আমি হাঁটতে হাঁটতে ফোনের লাইটটা একবার জ্বালালাম, কিন্তু তেমন কিছুই দেখা গেল না। আলোটা সামান্য দূর পর্যন্ত পৌঁছে আবার অন্ধকারে হারিয়ে গেল। লাইনটার ওপর ভেজা জলের প্রতিফলনে আলোটা শুধু চিকিমিকি করে লাফিয়ে উঠল। আবার আলোটা নিভিয়ে দিলাম, কারণ একা অন্ধকারে আলো দিয়ে হাঁটলে অনেক সময় উল্টোই বেশি ভয় লাগে। আলোয় যতটুকু দেখা যায় তার বাইরে থাকা অন্ধকার আরও বেশি বড় মনে হয়। আমি আবার এগোতে লাগলাম, কিন্তু তখন মনে হলো কেউ যেন হঠাৎ করে আমার বাঁ পাশ দিয়ে খুব আস্তে হাঁটল। সত্যি বলতে কিছু দেখতে পাইনি, কিন্তু বাতাসে একটা চাপ আর কাঁচা পায়ের শব্দ, যেন কাদা নরমভাবে চাপা পড়ল। আমি থমকে দাঁড়ালাম, কানে হালকা শীষ দেওয়ার মতন বাতাস ঢুকল, কিন্তু সেটা বাতাস ছিল কিনা জানি না, কারণ কেমন যেন মানুষের নিঃশ্বাসের মতন লাগছিল। আমি তখন প্রথমবার হালকা করে বললাম, কে? কিছুই ফিরল না। আমি আবার বললাম, কেউ থাকলে বলুন, আমি আস্তে হাঁটছি। কোনো উত্তর নেই, শুধু সেই কাদার ভিজে গন্ধ আর সেই অদ্ভুত চুপচাপ শব্দহীনতা। আমি ভাবলাম বুক শক্ত করে হাঁটতে থাকাই ভালো, এখন থেমে যাওয়া ঠিক হবে না। আমি হাঁটা বাড়ালাম, কিন্তু ঠিক তখনই অমিতদা হঠাৎ করে রেল লাইনের ওপারে যেখানে একটা ছোট্ট পিলার আছে সেখানে একটা সাদা কিছু নড়ে উঠল খুব আস্তে, যেন ভেজা কাপড় বাতাসে একটু দুলে উঠছে। প্রথমে ভাবলাম হয়তো প্লাস্টিক, কিন্তু প্লাস্টিক হলে তো এমনভাবে দুলবে না, আর শব্দও করবে একটু হলেও। আমি চোখ কুঁচকে তাকিয়ে থাকলাম, সেই সাদা জিনিসটা যেন খুব আস্তে ওঠানামা করছে, যেন কেউ দাঁড়িয়ে আছে আর শ্বাস নিতে নিতে বুক উঠছে নামছে। কিন্তু এত অন্ধকারে আমি কিছুই পরিষ্কার দেখতে পাচ্ছিলাম না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। সেই সাদা জিনিসটা হঠাৎ করে একটু বাদিক হয়ে সরে গেল, তারপর থেমে গেল, যেন আমাকে দেখছে। আমি অন্ধকারে কারোর চোখের দৃষ্টি অনুভব করতে পারছিলাম। এটা কিভাবে বুঝবো জানি না, কিন্তু সত্যি মনে হচ্ছিল কেউ আমার দিকে তাকিয়ে আছে নিঃশব্দে। আমি ধীরে ধীরে পিছিয়ে আসলাম, ভাবলাম আর একটু এগোলেই তো আমার বাড়ির গলি, এইটুকু রাস্তা পার হলেও বাঁচা। কিন্তু পা যেন জমে জমে ভার হয়ে আসছিল। ঠিক তখনই সেই সাদা জিনিসটার দিক খুব
ক্ষীণ একটা শব্দ আসলো। কাদার মতন না, হাসির মতন না, একটা চুপচাপ গলা ভাঙা আওয়াজ, যেন কেউ দীর্ঘদিন ধরে কথা বলে না। আর হঠাৎ করে গলা দিয়ে একটা ফোঁস করে আওয়াজ বেরিয়ে এলো। আমি বুকের ভেতর ধক করে কিছু একটা নামতে অনুভব করলাম। আমি হাঁটা বাড়ালাম, যতটা পারা যায় ততটাই দ্রুত, কিন্তু স্লিপার ভিজে থাকায় দ্রুত দৌড়াতে পারছিলাম না। পা পিছলে পড়ে যাবার ভয় ছিল। আর ঠিক তখনই অনুভব করলাম সেই টুং টুং লোহার শব্দটা এখন আমার ঠিক পেছনে থেকে আসছে, যেন কেউ খুব জোর করে হাঁটছে। হাঁটার গতি আগের চেয়ে বেশি, আর তার সঙ্গে সেই পাতলা শ্বাসের শব্দটাও স্পষ্ট হতে লাগলো। আমি আর পেছনে তাকাইনি, শুধুই হাঁটতে লাগলাম। মনে হচ্ছিল কেউ ঠিক আমার কানের কাছে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু আমি সাহস করে তাকাইনি। অবশেষে যখন লাইনের শেষ স্লিপারের কাছে এসে পৌঁছালাম, যেখান থেকে গ্রামের রাস্তা শুরু হয়, তখন হঠাৎ করে সব শব্দ একসঙ্গে থেমে গেল, যেন কেউ স্বপ্নের মধ্যে থেকে জোর করে জাগিয়ে দিল। আমি দাঁড়িয়ে হাঁপাচ্ছিলাম, কাঁধের ব্যাগটা ধরেছিলাম, আর পেছনে তাকানোর সাহস পাইনি, বা করিনি বলতে পারো। রাস্তার দিকে এগিয়ে এলাম, আর একবারও পেছনে তাকাইনি। বাড়িতে ঢুকে দরজা বন্ধ করে দেওয়ার পর থেকেই আজও পর্যন্ত আমি ওই লাইন ধরে আর কোনোদিনও হাঁটি না, যতই রাত হোক, যতই দূরে যেতে হোক। যদি ওই লাইনটা এখন চেঞ্জ হয়ে গেছে, মানে এখন আর আগের মতন কিছুই নেই, এখন আর কেউ চিনতে পারবে না। আমি জানি না ওটা কী ছিল, কিন্তু আমি একটা জিনিস জানি, রাত 1টা পেরিয়ে যাওয়ার পর রেল লাইন ধরে একা কোনো মানুষের হাঁটা একদম উচিত না। কারণ সবসময় রেল লাইনে শুধু ট্রেনের পথ না, কিছু কিছু জিনিস এমন থাকে যেগুলো তোমাদের নাড়িয়ে দিতে পারে। আশা করছি এই ঘটনাটা তোমাদের ভালো লেগেছে। তো অমিত, এই ছিল ঘটনা। তুমি আমার থেকে হয়তো বয়সে ছোট, তাই আমি শেষে গিয়ে অমিত বললাম। যদি ঘটনাটা ভালো লেগে থাকে অবশ্যই সকলকে পড়ে শুনিও। আর আমি সকলকে বলছি, তোমাদের ফিডব্যাক কিন্তু অত্যন্ত জরুরি। কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। এইরকম আরও একটা ঘটনা আছে, তাহলে আমি পাঠাবো। একদম গো, আমার তো ভালো লেগেছে। আর রেল লাইনের ঘটনা আমাদের এই পরিবারের সকলের খুব প্রিয়। আশা করছি সকলের ভালোই লাগবে। তো বন্ধুরা, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। আর তোমরা তো জানোই, ভৌতিক কথা কখনো কোনো রকম অন্ধবিশ্বাস, কোনো রকম কুসংস্কার বা কোনো রকম নেগেটিভিটিকে প্রশ্রয় দেয় না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সকলের সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তাই যারা বিশ্বাস করছো না, তারা এগুলোকে এন্টারটেইন হিসেবেই নিয়ে নাও। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা শুরু করে দিচ্ছি পরের ঘটনা। হ্যালো অমিতদা, আমি তোমার কাছে পাঠানো ঘটনাগুলো প্রত্যেকটাই শুনি এবং সকলে খুব ভালো ভালো ঘটনা পাঠাই। আর তুমি এত সুন্দর করে ঘটনাগুলো শেয়ার করো যে আমি কি বলবো। যাই হোক, সেই ঘটনাগুলো শুনতে শুনতেই আমার এই ঘটনাটার কথা মনে পড়লে আমার বুকের ভেতরটা হিম হয়ে আসে, হাত পা ঠান্ডা হয়ে যায় এবং মনে হয় সেই রাতটা যেন আবার আমাকে ঘিরে ধরছে। ঘটনাটা আজ থেকে প্রায় 9 বছর আগের। তখন আমি একটা ছোট্ট প্রাইভেট কোম্পানিতে কাজ করতাম। বাড়ি ফিরতে সবসময় দেরি হয়ে যেত, কারণ কোম্পানির শিফটটাই ছিল রাত 9টা থেকে রাত 12টা পর্যন্ত। বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত 1টা বেজে যেত। সেদিনও স্বাভাবিক দিনের মতোই বেরিয়েছিলাম। বাইকটা নিয়ে রাস্তার পাশে একটা ছোট্ট স্টল থেকে চা খেয়েছিলাম। তখনই হঠাৎ ফোনে জানানো হলো যে বাড়িতে কিছু কাজ আছে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছতে হবে। তাই সেই দিন আমি আর অন্য দিনের মতন আরাম করে যেতে পারিনি, একটু তাড়াহুড়োই করছিলাম। রাস্তা তখন পুরোপুরি ফাঁকা, শীতকালের রাত, হালকা কুয়াশা পড়ছে, বাতাসও খুব ঠান্ডা। মাঝে মাঝে দূরে কুকুরের ডাক ছাড়া কিছুই নেই। আমি যে রাস্তাটা দিয়ে বাড়ি ফিরতাম সেটা খুবই নিলিবিলি। দুপাশে পুরনো বাড়ি, কিছু গুদাম ঘর, কিছু খালি প্লট, আর একটা বড় কারখানা যেটা বন্ধ হয়ে গেছে অনেক বছর হলো। রাতে পথটা এতটাই নীরব থাকে যে নিজের বাইকের ইঞ্জিনের আওয়াজও বিরক্তিকর লাগে। যাই হোক, সেই রাতটাতেই সব কিছু বদলে গেল। আমি রাস্তার ওই অংশটায় ঢুকতেই দেখি দূরে কুয়াশার মধ্যে একটা আবছা আলো। প্রথমে ভেবেছিলাম কোনো গাড়ি হয়তো দাঁড়িয়ে আছে, কিন্তু একটু এগোতেই বুঝলাম আলোটা আসছে একটা লণ্ঠন থেকে, আর সেই লণ্ঠনটা ধরে আছে একটা মানুষ। ঠিক মানুষই মনে হচ্ছিল প্রথমে, কারণ তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু একটা লম্বা দেহ
আর কাঁধ পর্যন্ত চাদর মুড়িয়ে থাকা, আর হাতে একটা লণ্ঠন। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো কোনো পথচারী কিংবা ওই বন্ধ কারখানার নিরাপত্তা রক্ষী। কিন্তু একটাই সমস্যা, ওই কারখানাটা তো বহু বছর ধরে বন্ধ, সেখানে কোনো গার্ড থাকে না। আর সে যদি গার্ডই হতো তাহলে পথে দাঁড়িয়ে থাকবে কেন? তাও রাত 1টা বেজে প্রায় 10 মিনিট। তবুও আমি বেশি মাথা ঘামাইনি। আস্তে করে বাইকটা একটু ধীর করলাম, কারণ ভাবলাম মানুষটা হয়তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে। কিন্তু যতই কাছে যাই ততই একটা অদ্ভুত বিষয় চোখে পড়ে। লোকটা একদম নড়ছে না, হাওয়া থাকলেও তার চাদরের মাথা নড়ছে না, তার হাতে থাকা লণ্ঠনের শিকাটাও বাতাসে দুলছে না। আমি তখনই একটু অস্বস্তি টের পেলাম, ঠিক এমন একটা অনুভূতি যা ব্যাখ্যা করা যায় না। শরীরটা কেমন যেন শক্ত হয়ে আসে, মনে হতে থাকে কিছু একটা ঠিক নেই। তবুও বাইকটা থামালাম না, বরং ঠিক করলাম লোকটার পাশ দিয়ে বেরিয়ে যাব। আমি আর যখন মাত্র 15-20 ফুট দূরে, হঠাৎই লণ্ঠনের নিচে থাকা মুখটা একটু স্পষ্ট হলো। মুখ বলতে যা থাকে তা কিছুই ছিল না, চোখ মুখ নাক কিছুই নেই, যেন কুয়াশা দিয়ে বানানো একটা মাথা বা মুন্ডহীন মাথা, যেটা দেখার সঙ্গে সঙ্গেই বুকের ভেতরটা ঠান্ডা হয়ে গেল। আমি ভেবেছিলাম হয়তো আলোই ভুল দেখছি, কিন্তু পরের মুহূর্তে যা হলো সেটা আজও মনে পড়লে শিরদাঁড়া ঠান্ডা হয়ে আসে। আমি লোকটার পাশ কাটানোর আগেই সে হঠাৎ পেছন ফিরে তাকানোর মতন করে পুরো শরীরটাই ঘোরালো, কিন্তু তার মাথাটা সেই একই অবস্থানে, অর্থাৎ মাথাটা ঘোরেনি, শুধু শরীরটা ঘুরে গেল। এটা দেখেই আমি প্রায় চিৎকার করে ফেলেছিলাম। হাত পা কাঁপতে শুরু করে। বাইকের হ্যান্ডেলটা শক্ত করে ধরলাম, গতি বাড়াতে চেষ্টা করলাম, কিন্তু হঠাৎ মনে হলো বাইকটা যেন ওজন হয়ে গেছে, ঠিক স্পিড উঠছে না। সেই লোকটা তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু এবার লণ্ঠনের আলোটা একটু জ্বলে উঠল, আর তখনই দেখলাম তার দুপাশের কুয়াশার ভেতরে আরও দুটো অবয়ব দাঁড়িয়ে আছে। তার মাথাটাও নড়ছে না, তারাও নড়ছে না। তাদের মুখও ঠিক ওই একই, মুখবিহীন ফাঁকা ছায়ার মতন। শরীরটা শিরশির করে উঠল, মনে হলো কেউ আমাকে দেখছে না, আমাকে নয়, আমার বাইকের পেছনে কেউ বসে আছে কিনা সেটা ওরা দেখছে। এই অনুভূতি এতটাই তীব্র ছিল যে আমি আর পেছনে তাকানোর মতন সাহস পাইনি, শুধু গতি বাড়ানোর চেষ্টা করছিলাম। কিন্তু বাইকটা যেন টেনে ধরেছে কেউ। ঠিক সেই মুহূর্তেই ডান দিকের গুদাম ঘরের ভেতরে একটা শব্দ এলো, টেনে নেওয়ার মতন একটা শব্দ। মনে হলো কেউ টেনে নিয়ে যাচ্ছে ভারী কিছু। এরপর সাথে সাথেই চাপা গলার একটা দীর্ঘ নিঃশ্বাসের মতন শব্দ, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। তারপর দেখি রাস্তায় পড়ে থাকা শুকনো পাতাগুলো নিজেরাই নড়ে উঠল। বাম দিকের ঝোপের ভেতরে যেন কেউ হাঁটছে, পায়ের শব্দ একদম পরিষ্কার, ঠিক মানুষের মতন, কিন্তু মাঝে মাঝে থেমে যাচ্ছে আবার হাঁটছে। আমার মনে হচ্ছিল কেউ আমাকে অনুসরণ করছে। আমি যখন গতি বাড়ালাম তখন শুনতে পেলাম মাথার শব্দও সমান তালে বাড়ছে। হঠাৎ করে রাস্তার ওপর দুটো কুকুর ছুটে এসে দাঁড়ালো, কিন্তু ওরা আমাকে দেখে ঘেউ ঘেউ করল না, বরং দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকিয়ে ফোঁস ফোঁস শব্দ করতে লাগলো। তারপর লেজ গুটিয়ে পিছিয়ে গেল। এই দৃশ্য দেখেই বুঝলাম ব্যাপারটা সম্পূর্ণ অস্বাভাবিক। আমি তখন বুক শক্ত করে বাইকটা যত জোরে পারি চালিয়ে সামনে এগোচ্ছি, কিন্তু মনে হচ্ছিল লোকটা আমার সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে এগোচ্ছে, যেন সে হাঁটছে না, বরং সরে সরে চলেছে। চারপাশটা তখন আরও অন্ধকার। হঠাৎ বাতিটাও যেন একটু কমে গেল, রাস্তার লাইটও তখন সব ঝিলমিল করছে, একটার আলো জ্বলে নিভে যাচ্ছে বারবার। ঠিক তখনই হঠাৎ আমার হেলমেটের পেছনে কে যেন টোকা মারল একবার, তারপর আর একবার, খুব জোরে না, কিন্তু এতটাই স্পষ্ট যে ভুল হওয়ার কোনো সুযোগ নেই। শরীরটা অবশ হয়ে গেল, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, মনে হচ্ছিল হৃৎপিণ্ডটা থেমে যাচ্ছে। আমি বুঝে গেছি বাইকের পেছনে সত্যি কেউ না কেউ বসে আছে, কিন্তু তাকানোর প্রশ্নই ওঠে না। আমি শুধু হ্যান্ডেল শক্ত করে ধরে যতটা দ্রুত সম্ভব চালাতে লাগলাম, কিন্তু আশ্চর্য ব্যাপার হলো বাইক যত দ্রুতই চালাই বাতাসে সেই হালকা নিঃশ্বাসের শব্দটা পেছনেই থাকে, আর একটু পরপর টোকা যেন আমাকে থামতে বলছে বা পেছনে তাকাতে বলছে। আমি তখন আর কোনো শব্দ শুনতে চাই না, শুধু বেরিয়ে যেতে চাই
ওই অভিশপ্ত 1 কিলোমিটার রাস্তা পেরিয়ে। অবশেষে যখন রাস্তার সেই নীরব অংশটা শেষ হয়ে এলো, তখনই সব শব্দ হঠাৎ বন্ধ হয়ে গেল। বাইক আবার হালকা হয়ে গেল, যেন কেউ নামলো, বাতাস ফিরল, কুকুরের ডাক আবার শোনা গেল। আমি অবশেষে রাস্তার মোড় ঘুরিয়ে লোকালিটিতে ঢুকে পড়লাম। অনেক আলো, অনেক বাড়ি, মানুষের শব্দ, কিন্তু আমি থামালাম না। বাড়ি পৌঁছে বাইক লক করার সময় দেখলাম বাইকের ডান দিকে, যেখানে আমি কিছুই রাখিনি, সেই সাইড কভারটাই কুয়াশার মতন একটা আঙ্গুলের ছাপ। লম্বা মানুষের আঙ্গুলের চেয়ে একটু বেশি লম্বা, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো সেটা ঠান্ডা দাগ না, বরং হালকা উষ্ণ, যেন কেউ কিছুক্ষণ আগেই হাত রেখেছিল সেখানে। আমি ভয়ে হাত সরিয়ে নিলাম। বাড়ির দরজা বন্ধ করার পর যেন মনে হলো কেউ আমাকে বাইরে থেকে দেখছে। সে রাতটা পুরোটা ঘুমোতে পারিনি। জানলার পর্দায় মনে হচ্ছিল ছায়া পড়ছে। পরদিন সকালে বেরিয়ে দেখি দাগটা নেই। আমি বুঝতে পারিনি এটা কেন মিলিয়ে গেল, কিন্তু সেই রাতে যে রাস্তার মাঝখানে দাঁড়ানো মুখবিহীন অবয়বটা, যে টোকাটা আমি পেয়েছিলাম, যে নিঃশ্বাসটা ঠিক কান ঘেঁষে এসেছিল, ওটা কী বা কারা ছিল, কেন আমাকে অনুসরণ করছিল, এখনও জানি না। আর আমি জানতেও চাই না, কারণ সেই রাস্তাটাই আমি আর খুব কমই গেছি। রাতে তো কোনোভাবেই যাইনি। আমি অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি যেতাম। লোকজনকে বললে ওরা হেসে উড়িয়ে দেয়, কিন্তু আমি জানি ওই রাস্তায় কিছু একটা আছে যা আমাকে সেদিন তাড়া করেছিল। জানি না তোমার এই ঘটনাটা অমিত কেমন লাগবে, আশা করছি তোমার ভালোই লাগবে। যদি ভালো লেগে থাকে তুমি অবশ্যই সকলকে শুনিও। আমি অপেক্ষায় থাকবো তোমার এই ঘটনাটা শোনার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের জমজমাট 3টি ঘটনা। আশা করছি এই ঘটনাটিও তোমাদের ভালোই লাগবে। কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা এখন এই পরিবারে যুক্ত হওনি, যুক্ত হয়ে যেও। আর বেশি বেশি করে হাইপ করো, শেয়ার করো, নাহলে আমাদের এই পরিবার কি করে লোকের মাঝে ছড়িয়ে যাবে। তোমরা বেশি বেশি করে এগুলো করো, তাহলেই না আমরা খুব তাড়াতাড়ি 1 লক্ষ সাবস্ক্রাইবারে পৌঁছতে পারবো। কি ঠিক বললাম তো? আমি জানি তোমরা করে দেবে। চলো আজকের মতন এখানেই শেষ করছি, কারণ তোমরা জানোই আমি আউট অফ স্টেশন আছি। আগের এপিসোডে তোমাদেরকে বলেইছিলাম, কিন্তু নেক্সট এপিসোড থেকে আবার শাউট আউট পর্ব শুরু হয়ে যাবে। তো আজকের মতন এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।